বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা জাহান, প্রভাষক বাংলা, সরকারি খড়গপুর কলেজ। আজকে আমি যেই বিষয়টি নিয়ে ক্লাস নেব সেই বিষয়টি যাদের ক্ষেত্রে প্রযোজ্য একাদশ এবং দ্বাদশের জন্য এবং বাংলার অনার্স প্রথম বর্ষের বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা কোর্সের জন্য প্রযোজ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা প্রত্যেকে ভালো আছো এই আশীর্বাদ ব্যক্ত করছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে ক্লাস নিব সেটি হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আমাদের প্রতিনিয়ত কথা বলা এবং লেখার ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করার প্রয়োজন পড়ে এবং আমরা প্রতিনিয়তই অসংখ্য বিরাম চিহ্ন আসলে নিজের অজান্তে কিন্তু ভাষার মধ্যে ব্যবহার করি। এখন আজকে এই যে বিরাম চিহ্নের পরিচয় আমরা জানবো এবং বিভিন্ন ধরনের বিরাম চিহ্ন সম্পর্কে জানবো। আমি আশা করবো তোমরা লেকচারটি ভালোভাবে দেখবে এবং এই সম্পর্কিত আমি কিছু কাজ রেখে দিব তোমাদের জন্য, সেগুলো তোমরা নিজেরাই করবে। কিন্তু এখন বিরাম চিহ্নের পরিচয়ের ক্ষেত্রে একটু বলি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে অথবা শেষে বিরতি দিতে হয়। এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কখনো কখনো কম বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণের ভিন্নতা কিন্তু আমরা দেখি। আমরা খুশি প্রকাশ করি একভাবে, আনন্দ প্রকাশ করি আরেকভাবে, প্রশ্ন করি অন্যভাবে। তেমনি আমাদের আবেগের উপরে কিন্তু বিরাম চিহ্ন অথবা আমাদের যে বাক্য ব্যবহার, শব্দ ব্যবহার, সেগুলোর কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ বাক্যটি লেখার সময় এই যে বিভিন্ন ধরনের বিরতি আমরা নিই অথবা আবেগের ভিন্নতা প্রকাশ করার জন্য যে সকল চিহ্নগুলোকে ব্যবহার করি সেগুলোই হলো বিরাম চিহ্ন। এখন এই বিরাম দুই ধরনের হতে পারে, একটি হলো জ্যোতি চিহ্ন আর একটি হলো ছেদ চিহ্ন। আমরা জ্যোতি চিহ্ন হিসেবে সেটিকে দেখব যখন বাক্যের অর্থ ঠিকভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে অথবা বাক্যের শেষে বিভিন্ন ধরনের আমরা চিহ্ন ব্যবহার করি, সেগুলো জ্যোতি চিহ্ন। আর ছেদ চিহ্ন বলতে আমরা কাব্যে দেখবে যে কাব্যের যে পর্ব বিভাজন অর্থাৎ ছন্দের সামঞ্জস্য অথবা ছন্দের যে ভিন্নতা সেটি রক্ষা করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে ছেদ চিহ্ন বলা হয়। আমি যখন ছন্দের ক্লাস নিব তোমাদের অথবা তোমরা ছন্দ পড়বে যখন, তখন তোমরা এই কাব্যের পর্ব বিভাজনটি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা আসলে এখন বিরাম চিহ্নের সংজ্ঞাটি বুঝলাম। অর্থাৎ আমাদের বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা যে সকল সহায়ক চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোই হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের ইংরেজি পরিভাষা হলো পাংচুয়েশন মার্ক। আর বাংলা ভাষায় বিরাম চিহ্ন প্রথম সার্থকভাবে ব্যবহার করেন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে এবং বাংলা কাব্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে শুধুমাত্র এক দাড়ি এবং দুই দাড়ি ব্যবহার প্রচলন ছিল। কমা অথবা সেমিকোলন ইত্যাদি যে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু আগে ব্যবহার করা হতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবগুলো জ্যোতিচিহ্ন ইংরেজি ভাষা থেকে নিয়েছেন। শুধু দাড়ি চিহ্নটি তিনি বাংলা ভাষায় আগেই ছিল এক দাড়ি এবং দুই দাড়ির প্রচলন, সেটি বাংলা ভাষায় রক্ষা করেছেন। এই জন্য ইংরেজি ভাষায় যেমন বাক্য শেষ হলে আমরা ফুল স্টপ ব্যবহার করি, সেক্ষেত্রে বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাড়ি চিহ্নটিকেই কিন্তু বহাল রাখলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো তাদের কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নে এ জাতীয় তথ্য আসতে পারে যে বাংলা ভাষায় সার্থকভাবে বিরাম চিহ্নকে ব্যবহার করেন বা বাংলা বিরাম চিহ্নের প্রবর্তককে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটি তোমাদের ব্যবহার করতে হবে। আর আমরা জানি যে এই বছর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের 200 বছর আমরা কিন্তু উদযাপন করলাম। গত 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 200 বছর পূর্ণ হয়েছে। তো আমরা এখন একটু বিরাম চিহ্নের ছকগুলো খেলবো। দেখো বিরাম চিহ্নের যে ছকটি যদি আমরা একটু খেয়াল করি, এক্ষেত্রে দেখবো তোমার প্রথমেই আমি রেখেছি হলো কমা। কমা ব্যবহার, কমার চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ। 1 সেকেন্ড বলতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত আমরা থামবো। অর্থাৎ কমা ব্যবহার করার ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড, এক বলতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত থামবো। এবং সেমিকোলন সেটা হলো তোমার এক বলার দ্বিগুণ সময়, অর্থাৎ কমার চেয়ে দ্বিগুণ সময়। দাড়ি 1 সেকেন্ড পরিমাণ
থামতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। বিস্ময় চিহ্ন 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। কোলন 1 সেকেন্ড পরিমাণ, কোলন ড্যাশ 1 সেকেন্ড পরিমাণ, তারপর তোমার ড্যাশ 1 সেকেন্ড পরিমাণ, আর দেখো হাইফেন, লোভ চিহ্ন এগুলো উচ্চারণকালে কিন্তু থামার প্রয়োজন নেই। আর উদ্ধৃতি চিহ্ন এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকুই, আর বন্ধনী চিহ্ন দেখো থামার প্রয়োজন নেই, এবং তারকা চিহ্নতেও কিন্তু থামার প্রয়োজন নেই। বাংলা ভাষায় মোটামুটি এই 13 থেকে 15টি বিরাম চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় বর্জন চিহ্ন হিসেবে এই যে তারকা চিহ্ন, 3টি তারকা চিহ্ন অনেক সময় ব্যবহার করি আমরা কাব্য লেখার সময়, যখন আমরা উদ্ধৃতি হিসেবে পুরো কাব্যটি ব্যবহার না করে নির্দিষ্ট কিছু লাইন দেই, তখন আমরা এই তারকা চিহ্ন অর্থাৎ বর্জন চিহ্ন ব্যবহার করি। তা আমরা বিকল্প চিহ্ন ব্যবহার করি, সেটি তোমরা চিহ্ন, এরপর বিন্দু চিহ্ন ব্যবহার করি ইত্যাদি। আচ্ছা, এখন বাক্যের শেষে কোনগুলো ব্যবহার করি একটু খেয়াল করো। বাক্যের শেষে কিন্তু আমরা ব্যবহার করি হলো তোমার দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন এবং বিস্ময় চিহ্ন। এই 3টি আমরা বাক্যের শেষে ব্যবহার করবো, তুমি একটু ভালোভাবে খেয়াল করবে। দেখো, দাড়ি ব্যবহার করি সেই জায়গায় যখন আমাদের বক্তব্য পুরোপুরি সমাপ্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা দাড়ি ব্যবহার করি। আর আমরা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করি বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি যখন আমাদের প্রশ্নের যখন আমাদের তোমার কোনো বিষয়ে প্রশ্ন করা হয়, যেমন বলতে পারি যে তোমার নাম কি, তখন কিন্তু আমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। এরপর বিস্ময় চিহ্ন প্রকাশ করি আমরা আবেগ অনুভূতি প্রকাশের একদম নির্দিষ্টতা বোঝাতে। যেমন বললাম যে আমি বাহ, ফুলটি খুব সুন্দর, বাহ বলার পরে আমরা কিন্তু বিস্ময় চিহ্নটি ব্যবহার করি। এরপর বাক্যের মাঝে যে জ্যোতি চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো দেখো কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা এবং উদ্ধৃতি চিহ্ন এবং বিকল্প চিহ্ন, এগুলো আমরা বাক্যের মাঝখানে ব্যবহার করি। বাক্যের মাঝখানে ব্যবহৃত কমা, সেমিকোলন নিয়ে আজকে তোমাদের একটু এগুলোর কোথায় ব্যবহৃত হয় সেটা একটু আলাপ করব। যারা অনার্স প্রথম বর্ষে আছো তাদের প্রায়ই সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে যে কমা ব্যবহারের 5টি নিয়ম লিখো। আমরা আজকে কমা ব্যবহারের কয়টি নিয়ম দেখি। দেখবে যে বাক্যের মধ্যে যখন অল্প বিরতি নেওয়া হয়, খুবই অল্প বিরতি নেওয়া হয়, এক উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময় বিরতি যত যেখানে নেওয়া হয় সেখানেই আমরা কমা ব্যবহার করি। অর্থাৎ বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা ব্যবহৃত হয়। এরপর দেখো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষণ, সর্বনাম পদ একত্রে যখন বসে তখন আমরা কিন্তু কমা ব্যবহার করি। যেমন ধরো হতে পারে পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। এই 3টি নদীর নাম লেখার সময় প্রত্যেকটি নদীর পরপর আমরা কমা ব্যবহার করব। এরপর আমরা সম্বোধন পদের পরে কমা বসে, ধরো তোমার নাম যদি হয় নয়ন, তো আমরা বলতে পারি নয়ন কমা তারপরে এদিকে এসো। তারপরে মিশ্র বাক্যের ক্ষেত্রে আমরা দেখি যে একাধিক খণ্ড বাক্য ব্যবহৃত হয়। তো মিশ্র বাক্যের ক্ষেত্রে যখন একাধিক খণ্ড বাক্য ব্যবহৃত হবে তখন প্রত্যেকটি বাক্যের পরে আমরা কমা ব্যবহার করব। এরপরে উদ্ধৃতি চিহ্নের পূর্বে কমা বসানো হয়। উদ্ধৃতি চিহ্নের পূর্বে ধরো আমরা তোমার শিক্ষক, আমি কি বাক্য লিখলাম যেখানে শিক্ষক বলছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে, তখন শিক্ষক বলছেন, এরপরে কিন্তু একটি কমা হবে। এরপর কোন তারিখ লিখতে 12 মাসের পরে কমা বসাতে হবে। কোন তারিখ লেখার ক্ষেত্রে বার এবং মাসের পরে কিন্তু আমরা কমা ব্যবহার করব। এরপরে তোমার কোন বাড়ির ঠিকানা লিখতে গেলে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। তোমরা এই জিনিসগুলো অনেক সময় ভুলিয়ে ফেলো। দেখো, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কিন্তু কমা বসবে, ঠিক আছে। এরপর নামের পরে ডিগ্রি সূচক পরিচয় থাকলে সেগুলো প্রত্যেকটির পরে কিন্তু কমা বসবে। যেমন ধরো হতে পারে যে ডক্টর সৈয়দ আকরম হোসেন এমফিল কমা পিএইচডি, ঠিক আছে। তো তোমার সৈয়দ আকরম হোসেন কমা তারপরে তোমার এমফিল এবং কমা তারপর পিএইচডি। এরপর একই ধরনের বাক্য অথবা বাক্যাংশ আলাদা করে বোঝানোর ক্ষেত্রেও কিন্তু কমা ব্যবহৃত হয়। তো কমা ব্যবহারের অনেকগুলো নিয়ম সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আলাপ করলাম। এখন একটু সেমিকোলন ব্যবহারের নিয়মগুলো আমি সংক্ষেপে একটু তোমাদের বলি। আজকে আমি পুরো স্লাইড গুলো তৈরি করতে পারিনি, প্রত্যেকটি বিরাম চিহ্নকে নিয়ে আলাদা আলাদা করে
আমার ইচ্ছা ছিল যে স্লাইড তৈরি করা, কিন্তু আমি খুবই দুঃখিত, আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, যার কারণে আমি এই ক্লাসটি করতে পারিনি। কিন্তু আমি আশা করবো যে তোমরা আমার ক্লাসটি যদি মনোযোগ দিয়ে একটু শুনো, তাহলে কিন্তু তোমরা উপকৃত হবে এবং বুঝতে পারবে। আচ্ছা, এখন সেমিকোলনটি আমরা একটু দেখি। সেমিকোলনের যে ব্যবহার, দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের যদি সম্বন্ধ থাকে, অর্থাৎ দুইটা বাক্য আমি একসাথে ব্যবহার করলাম, দুটির মধ্যে সম্বন্ধ আছে ভাবের অথবা অর্থের, তখন কিন্তু একটা বাক্যের পরে সেমিকোলন ব্যবহার করে আরেকটি বাক্য আমি লিখব। যেমন বললাম যে দিনটি ভালো নয়, বা আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই যে দুইটি বাক্যের মধ্যে কিন্তু সম্বন্ধ আছে। তারপর একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা, অর্থাৎ সংযোজক অব্যয় কোনটি, ও এবং আর ইত্যাদি, এগুলো দিয়ে যদি দুটি বাক্য যুক্ত না থাকে, তখন আমরা সেমিকোলন ব্যবহার করব। তারপর যেসব অব্যয় বৈপরীত্য অথবা অনুমান প্রকাশ করে, যেসব বাক্যের মধ্যে ব্যবহৃত অব্যয়গুলো যদি বৈপরীত্য অথবা অনুমান প্রকাশ করে, তখন কিন্তু আমরা সেমিকোলন ব্যবহার করব। যেমন বলতে পারি যে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস, এই যে বৈপরীত্য আছে, তখন আমরা তোমার সেমিকোলন ব্যবহার করব। এরপর কোলন ব্যবহার করব কোথায়? কোলনের চিহ্ন এখানেও আছে, এই যে দুইটি বিন্দু, কোলনের মাঝখানে কিন্তু, কোলন কিন্তু লিখতে হবে দুটি বিন্দু দিয়ে, মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে না। মাঝখানে যদি ফাঁকা দিয়ে দুটি শূন্যর মতো লিখো ছোট ছোট, সেটি কিন্তু বিসর্গ হয়ে যায়। এই জিনিসটি তোমরা মাথায় রাখবে। তো কোলন কোথায় ব্যবহৃত হয় একটু খেয়াল করো। উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে আমি যেমন ধরো বলতে পারি যে সন্ধি দুই প্রকার, দুই প্রকার, তারপর কোলন, এক হলো স্বরসন্ধি আর হলো ব্যঞ্জন সন্ধি। তারপরে উদ্ধৃতির আগেও কিন্তু আমরা কোলন ব্যবহার করি। যেমন ধরো বলতে পারি যে রবীন্দ্রনাথ বলেছেন মরিতে, রবীন্দ্রনাথ বলেছেন, এরপরে কিন্তু কোলন, তারপরে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবীর মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে এরকম উদ্ধৃতি যখন ব্যবহার করব, তখন যদি আমি বলি যে রবীন্দ্রনাথ বলেছেন অথবা নজরুল বলেছেন অথবা জীবনানন্দ দাশ বলেছেন, তখন আমি বলেছেন এর পরে কিন্তু কোলন ব্যবহার করব। আর কোলনের চিহ্নটি নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, আমি এখানে এই যে কার্সরটি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এরপর নাটকের সংলাপের ক্ষেত্রে প্রত্যেকটি চরিত্রের নামের পরে কিন্তু কোলন বসবে। যেমন তোমাদের সিরাজউদ্দৌলা নাটকটি পাঠ্য আছে, ক্লাইভ যখন সংলাপ বলছেন ক্লাইভ, তারপর কোলন, তারপর তার সংলাপ। এরপর যদি মিরনের কথা বলি, মিরন, তারপর কোলন, তারপর তার সংলাপ। এরপর আমরা হাইফেন ব্যবহার, হাইফেন হলো বাংলা ভাষায় হলো সংযোগ চিহ্ন। তোমরা অবশ্যই সমাস করেছো এবং এখনো পড়বে। সমাসে, দ্বন্দ্ব সমাসে এক বা একাধিক শব্দকে এক শব্দে পরিণত করা হয়। এই যে একাধিক শব্দকে এক শব্দে পরিণত করার জন্য আমরা কিন্তু হাইফেন ব্যবহার করি। এই যে হাইফেনটি হলো তোমার বাংলা ভাষায় সংযোগ চিহ্ন এবং অনেকগুলো শব্দকে এক শব্দ হিসেবে পরিণত করে। আবার একই ধরনের শব্দ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু হাইফেন ব্যবহৃত হয়। যেমন ধরো বললাম যে পদ্মা, মেঘনা, যমুনা, তখন হাইফেন দিয়ে বাংলাদেশের প্রধান নদী, প্রধান নদীগুলোকে এক শব্দ হিসেবে দেখা লাগে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও ড্যাশ, তিলেক বালক চিহ্ন, উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন, ব্রাকেটের বা বন্ধনী চিহ্ন, এক বিন্দু, ত্রিবিন্দু, বর্জন চিহ্ন, বিকল্প চিহ্ন ইত্যাদি আছে। এই যে বিরাম চিহ্নগুলো আমরা বাক্যের শেষে ব্যবহার করি, সেগুলো তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। এবং তোমরা তোমাদের বাড়ির কাজ থাকলেও যে তোমরা এই অবশ্যই বাড়ির কাজ থাকলেও যে তোমরা বাকি যে বিরাম চিহ্নগুলো নিয়ে আমি আলাপ করলাম না, সেগুলো একটু তোমরা দেখবে। এবং তোমাদের আমি সুযোগ হলে আমি তোমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আর তোমরা, আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া করবে এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।